জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভ্রাতুষ্পুত্র কয়েকদিনের মধ্যে অ্যারেস্ট হবে, এটা তো আমরা বলছিলাম এতদিন। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খানিকক্ষণ আগে বলে দিলেন। ভবানীপুর বিধানসভায় তাকে সংবর্ধনার জন্য একটা সভায় ডাকা হয়েছিল ক্যামাক স্ট্রিটে। সেখানে তিনি দাঁড়িয়ে বলে দিয়েছেন চারটে নাম। অভিষেক ব্যানার্জিকে আলাদা করে তিনি কোনো রকমের পাত্তা দেননি। কলকাতার চারটে মূল গুন্ডা, অনেক গুন্ডা রয়েছে, চারটে গুন্ডা, চারটে মস্তান, চারটে ফেরেববাজ, চারটে দুষ্কৃতিকারী, তাদের নাম তিনি বলেছেন। একটা হচ্ছে রাজু নস্কর, সে হচ্ছে ওই যে একটা পাঁচাটা রয়েছে না, তৃণমূলের চাকর কুণাল ঘোষ, তার ভোটে জেতানোর জন্য সে কাজ করেছিল। প্রভূত সম্পত্তি তৈরি করেছে গরিব মানুষের শোষণ করে। রক্ত শোষণকারী, অবসাদগ্রস্ত ভ্যাম্পায়ার বলতে যা বোঝায়, তাদের মধ্যে রাজু নস্কর অন্যতম। তারপরের নামটা হচ্ছে সোনা পাপ্পু। সোনা পাপ্পুকে পুলিশ খুঁজে পাচ্ছিল না মমতার জামানায়। যেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী, কোথার থেকে গুড় গুড় করে গর্ত থেকে বেরিয়ে এসে সে চলে গেছে ইডির কাছে, বুঝলেন তো। এই সোনা পাপ্পু অ্যারেস্ট হবে কয়েকদিনের মধ্যে। আর অভিষেক ব্যানার্জি বলে একটা ফাজিল ছেলে, বা কি বলবেন, মানে বিরাট বিরাট কথা বলে, তার নামের কোনো কথার কোনো দাম নেই, কিছু নেই। বিরাট বিরাট বাতেলা মারে, একে মারবো, তার বাপকে ধরে আনবো, ওকে গাছে বাঁধবো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাকে আর দেখাই যাচ্ছে না। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তো ডায়মন্ড হারবারে গিয়ে, ফলতায় গিয়ে বলেছেন, ও ভাইপো তুমি কোথায়, তুমি এসো, তোমার জন্য অপেক্ষা করছি, হে বীর তুমি কোথায়। তো সেই অভিষেক ব্যানার্জি তার বাবা, তার মা, তার নিজে, তার বউ, মানে সবার নামে এত প্রভূত সম্পত্তি করে রেখেছে, অথচ হলফনামায় সে দাবি করে থাকে তার কোনো গাড়ি নেই, তার কোনো বাড়ি নেই, তার কোনো টাকা নেই, পয়সা নেই। আহারে বাহারে, সোনারে বাবুরে, কিছুদিনের মধ্যে তোমাকে পাঠানো হবে শ্রীঘরে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাভেদ খানের ছেলের কথাও বলেছেন খানিকক্ষণ আগে। বন্ধুরা, গতকালকে একটা এপিসোড করেছিলাম, আপনাদের মনে আছে? পাক সার্কাসে জিহাদিদের ওপরে, জিহাদিদের তারা যে পাথর ছুঁড়েছিল, তারা যে পুলিশের ওপরে আক্রমণ করেছিল, বেশ কয়েকজন পুলিশ ঘায়েল হয়েছে, এবং তারপরে পুলিশ কিভাবে বাটাম দিয়ে পরিষ্কার করেছে, সে ছবিও আপনাদের গতকালকে দেখিয়েছি। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি পুলিশ দপ্তরেরও মন্ত্রী, তিনি আজকে পাক সার্কাসের কাছে গিয়েছিলেন ঘটনাস্থলে। সেখানে গিয়ে কি বলেছেন একটু ছোট্ট করে শুনে নিই, তারপরে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে, স্কিপ করবেন না। প্রথমে শুভেন্দু বাবুর কথাটা একটু শুনে নিন, তারপরে যাচ্ছি, এগোচ্ছি। এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি উই আর নট অ্যালাইভ। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকে। আর পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট, আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন, বেঙ্গলে ভয়ে আউট, ভরসা ইন। এন্টার পুলিশ ডিপার্টমেন্ট, বিশেষ করে আমাদের কলকাতা পুলিশের যে তাদের যে পারফরমেন্স, তাদের যে উচ্চতা, এই উচ্চতাকে ফিরিয়ে আনার জন্য, দক্ষতাকে কাজে লাগানোর জন্য গভর্নমেন্ট তার সাথে আছে। এটাই আমার বক্তব্য। আমি খুব হ্যাপি, এখানকার ইনভেস্টিগেটিং অফিসার এবং সুপিরিয়র পুলিশ অফিসাররা ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করেছে, এবং নগরপাল নিজে এটাকে, আমাদের সিপি নিজে এটাকে মনিটরিং করছেন। লফুল অ্যাকশন আন্ডার বিএনএস, যেটা করার দরকার আইনগতভাবে তারা করবে।
সেটা যে চিফ মিনিস্টার হোম মিনিস্টার আমি বলবো না, আইনে যা লেখা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। একটা কথাই আমি বলে গেলাম, জিরো টলারেন্স। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। বন্ধুরা শুনলেন তো, মানে এটা একটু বড় ছিল, সেখান থেকে কেটে একটা নির্বাচিত অংশ আপনাদের শোনালাম। শুভেন্দুবাবু যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই যে পার্ক সার্কাসে সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে, আসানসোলে ক্ষতি করা হয়েছে, জিহাদিরা করেছে। আমাদের দর্শক বন্ধুদের মধ্যে দু একজন একটু দেখলাম একটু অসহিষ্ণু হয়েছেন আগের এপিসোডে, তারা প্রশ্ন করেছেন যে আমি মুসলিম বিরোধী। না বন্ধুরা, এটা ভুল বুঝবেন না, আমি জিহাদি বিরোধী। এবারে আলোচনায় ঢোকার আগে অনেকের আরেকটা দাবি আমি দেখলাম, খুব অদ্ভুত দাবি, যে যদি রাস্তায় নামাজ পড়া বন্ধ হয়ে যায় তাহলে পুজোর সময় রাস্তায় পুজো বন্ধ করে দিতে হবে। কেন ভাই? দেশটার নাম ভারতবর্ষ, দেশটার নাম পাকিস্তান নয়, বাংলাদেশ নয়। যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল তখন আপনারা তো থেকে গিয়েছিলেন ভারতীয় আইন মানবেন বলে, ভারতীয় সংস্কৃতি মানবেন বলে, ভারতীয় কৃষ্টি মানবেন বলে, ভারতের বিশ্বাস মানবেন বলে, ভারতের ভালোবাসা মানবেন বলে, রাষ্ট্রকে প্রথম স্থানে রাখবেন, সেই কথা দিয়েই আপনারা এই দেশে থেকে গিয়েছিলেন। তাহলে হঠাৎ করে পুজো আচ্ছা কেন বন্ধের কথা বলছেন? আপনাদের জন্য তো পাকিস্তান দেওয়া হয়েছিল। আপনারা যারা জাননি তারা চাইবেন যে গাজোয়ারি করে এখনো পর্যন্ত একটা জিহাদিদের সরকার আছে সেটাকে প্রমাণ করার চেষ্টা করবেন, সেটা হয়নি। গত 4 তারিখের পরে 4 মের পর থেকে যে নতুন সরকারটা দায়িত্ব নিয়েছে পশ্চিমবঙ্গের, তারা কিন্তু ওটা হতে দেবে না। কিন্তু পুজো হবে। কেন হবে না? কেন? এদেশের যা নিয়ম কানুন, এদেশের যা ইতিহাস, সেটা আপনাদের ওই জেহাদিদের নেত্রী মমতা ব্যানার্জি মুছে দিতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুছতে দেবেন না। তাই এই কল্পনা, এই কষ্ট কল্পনা, দুঃস্বপ্নেও মনে করবেন না যে রাস্তায় আমরা নামাজ পড়তে পারবো না বলে রাস্তায় পুজোও বন্ধ হয়ে যাবে। হবে না। রাস্তাতে আর কবে কোথায় দেখেছেন যে দুর্গোৎসবের সময় কোন রাস্তা ট্রাফিক স্লো হয়ে যায়? বরং অন্যান্য দিনের তুলনায় পুজোর সময় দেখবেন রাস্তা অনেক বেশি ক্লিয়ার থাকে। আমি কলকাতা শহরের কথাও মাথায় রেখে বলছি, কোনো সমস্যা হয় না। অতএব এই কষ্ট কল্পনা করার দরকার নেই, বরং শুনুন যে আজকে সকাল থেকে নবান্নে, মানে রাজ্য সরকার কোন কোন বড় বড় সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার, যেটা বিজেপির সরকার, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে আজকে ক্যাবিনেট বৈঠক হয়েছিল। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী জুন মাসের শুরু থেকে কোনো মহিলাকে সরকারি বাসে টিকিট কাটতে হবে না। কোনো মহিলাকে, সে আপনি দার্জিলিং যান, কোচবিহার যান, দীঘা যান, শান্তিনিকেতন যান, দুর্গাপুর যান, যেখানে খুশি যান, যে কোনো বাসেই যান, কোনো সরকারি বাসে কাউকে টিকিট কাটতে হবে না। অসাধারণ একটা বড় সিদ্ধান্ত না? আর যারা লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা করে পেতেন সেটা দ্বিগুণ হয়ে যাবে 3,000 টাকা। কাউকে কোনো আবেদনও করতে হবে না। যারা পেতেন, শুধুমাত্র দেখুন ওই উর্দু ভাষী মুসলিমদের একটা অংশ, গতকালকে দেখছিলাম, হাম লোগো কো 3,000 নেহি চাহিয়ে, হাম লোগো কো 1,500 চাহিয়ে। তাহলে তোমরা আবেদন করো, টাকা নেবে না, তোমাদেরকে দেওয়া হবে না। মানে এটা এক ধরনের অসভ্যতা। সরকার যারা মহিলাদের স্বনির্ভর করার জন্য, নিজের পায়ে দাঁড় করানোর জন্য, তাদের আত্মবিশ্বাস ফেরানোর জন্য 1,500-এর পরিবর্তে 3,000 টাকা করে দেবে বলছে। হাম লোগো কো নেহি চাহিয়ে, হাম লোগো কো ক্যা চাহিয়ে ভাই, ক্যা চাহিয়ে? হেলমেট পরবো না, যেখানে সেখানে প্রাণী হত্যা করব, রাস্তায় স্তব্ধ করে দেবো, নামাজ পড়বো, পাথর ছুড়বো, আর সব ধর্মীয় স্লোগান দেবো, মোদিকে চোর বলবো, শুভেন্দুকে চোর বলবো। এটাই। ওই জেহাদিপনা চলবে না। জেহাদিদের ডান্ডা দিয়ে ঠান্ডা করার কাজ শুরু হয়ে গেছে। আজকে আপনাদের যে ভিডিও ক্লিপটা, ছোট্ট নির্বাচিত অংশ দেখালাম, সেখানে শুভেন্দুবাবু কি বলছেন, মুখ্যমন্ত্রী কি বলছেন? তিনি বলছেন যে এটাই শেষবার, সতর্ক করে দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি না শুধরে যাও আমার চেয়ে খারাপ পুলিশ মন্ত্রী আর হবে না। শুধরে যান ভাই। 40 জন অ্যারেস্ট হয়েছে, 40 জনের কাছ থেকেই যে উসুল করা হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যা যা ক্ষতি হয়েছে, পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, আসানসোলের ক্ষেত্রেও একই।
তাদের পকেট থেকেই টাকা উদ্ধার করা হবে, তাদের পকেটে যদি পয়সা না থাকে বাড়ির লোকের কাছ থেকে নেওয়া হবে, বাড়ির লোকের কাছে যদি পয়সা না থাকে সম্পত্তি বিক্রি করা হবে, ভাই যে কোনো উপায়ে টাকাটা আদায় করা হবে। এটা আর কোনো জেহাদিদের সরকার নেই। আজকে যেটা আরো বড় একটা সিদ্ধান্ত হয়েছে, ইমাম মুয়াজ্জিম পুরোহিত তাদেরকে এই জেহাদিদের সরকার মানে মমতা ব্যানার্জির সরকার ভাতা দিত, কোনো দরকার নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্যাবিনেট বৈঠকে পরিষ্কার করে দিয়েছেন যে ধর্মের ভিত্তিতে কাউকে ওইভাবে ভাতা পাইয়ে দেওয়া হবে না, শুধুমাত্র ভোট ব্যাংকটাকে অক্ষুণ্ণ রাখার জন্য। শুধুমাত্র ভোট ব্যাংকটাকে অক্ষুণ্ণ রাখার জন্য মমতা ব্যানার্জি এই অসাংবিধানিক বেআইনি কাজটা করতেন, সেটা শুভেন্দুবাবু আজকে বন্ধ করে দিয়েছেন। তিনি বলেছেন যে কোনো রকমের যেগুলো স্কলারশিপ হয় সেটা মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, পার্সি হতে পারে, যে খুশি হতে পারে, সেই স্কলারশিপ কিন্তু চালু থাকবে। সমস্ত ছাত্র ছাত্রী বড় হয়ে তারা ডাক্তার হন, চিকিৎসক হন, আর আইনজীবী হন, কেউ শিক্ষক হন, অধ্যাপক হন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, সাংবাদিক হন, যে যা খুশি হন, তাদের সাহায্যের জন্য সরকার থাকবে, কিন্তু কোনো রকমের এগুলো পাইয়ে দেওয়া হবে না। আর একটা বড় খবর হয়েছে, 7th পে কমিশন গঠন করা হয়েছে। 7th পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আর এই বললাম যে ইমাম ভাতা মুয়াজ্জিম ভাতা বন্ধ হয়ে যাচ্ছে। আর একটা বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট, সেটা হচ্ছে দুটো বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। বিচার বিভাগীয় কমিশনের একটা কমিশন হচ্ছে নারী ও শিশুদের উপরে যত অত্যাচার হয়েছে গত 15 বছরে, সেটা পার্কস্ট্রিট হতে পারে, সন্দেশখালী হতে পারে, বকটুই হতে পারে, হাঁসখালী হতে পারে, যে কোনো জায়গায়, কামদুনি হতে পারে, বা দুর্গাপুর আইকিউ সিটি হতে পারে, সাউথ ক্যালকাটা ল কলেজ হতে পারে, যত অত্যাচার হয়েছে অথচ কোনো রকমের এফআইআর করা হয়নি, বা এফআইআর করলেও পুলিশ ব্যবস্থা নেয়নি এই জিহাদিদের সরকারের মাথা তার নির্দেশে, সেই কমিশনে যিনি চেয়ারপারসন হবেন প্রাক্তন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, তাকে সাহায্য করবেন আইপিএস অফিসার দময়ন্তী সেন, যিনি পার্কস্ট্রিট কাণ্ডে তদন্ত করেছিলেন বলে রেগে জেহাদিদের সরকারের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি কর্নার করে দিয়েছিলেন, শান্টিং করে দিয়েছিলেন। আর একটা কমিশন হবে, এই যে আপনার বাড়ির দেওয়ালে প্লাস্টার করতে হলেও টাকা দিতে হচ্ছিল, বার্থ সার্টিফিকেটে টাকা, ডেথ সার্টিফিকেটে টাকা, চাকরি পাওয়ার জন্য টাকা, এবং সরকারি প্রকল্প পাওয়ার জন্য টাকা, কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় টাকা পাঠিয়েছে, সেই টাকা থেকে আপনারা দিয়েছেন তৃণমূলীদেরকে, সমস্ত বিচার হবে। এই যে কমিশনটা হয়েছে, এই কমিশনের মাথায় থাকবেন বিশ্বজিৎ বসু, বিচারপতি বিশ্বজিৎ বসু, এবং এখানে মেম্বার সেক্রেটারি হবেন কে জয়রামন। কে জয়রামন হচ্ছেন সেই শিলিগুড়িতে একজন আইএএস দুর্নীতিগ্রস্ত করাপ্টেড অফিসারকে তিনি অ্যারেস্ট করেছিলেন। তো কে জয়রামন মেম্বার সেক্রেটারি, ওদিকে দময়ন্তী সেন মেম্বার সেক্রেটারি, আর চেয়ারপারসন সমাপ্তি চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ বসু, এই দুটো কমিশন কিন্তু জুন থেকেই ফাংশন শুরু করে দেবে। ভালো লাগছে কিনা? ভালো লাগছে কিনা বলুন, কাজটা কেমন করে এগোচ্ছে সেটা বলুন। আচ্ছা, আরেকটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। তিনি বলেছেন এই যে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজটা শুরু হয়ে যাচ্ছে, ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে যে নামগুলো ডিটেক্ট হয়ে ডিলিট হয়ে গেছে তাদেরকে এবারে ডিপোর্ট করার ব্যবস্থা করা হবে, পুঁটলি করে বেঁধে তাদেরকে কাঁটাতারের ওপারে ফেলে আসা হবে, বুঝলেন তো? সেই কাজটা শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। কিন্তু এই যে জিহাদিদের সরকারের মাথায় ছিলেন মমতা ব্যানার্জি, তার যে সিম্প্যাথাইজার যারা যারা ঢাকায় বসে থাকে, যারা ইসলামাবাদে বসে থাকে, যারা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে বসে থাকে, যারা বিরাট চোখের জল ফেলছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেছে, হায় 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 কি হবে কি হবে, বিজেপি সরকার গড়ে ফেলেছে, তাদের জন্য তো আরো কান্না তো বাড়বে, তাদের জন্য কান্না বাড়বে। এই যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, প্রথম দুটো হয়ে গেছে, ডিপোর্টটা কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। ভুগতে হবে ভাই। পাক সাকাশে যে জেহাদিরা অত্যাচার করেছো, আসানসোলে যে জেহাদিরা অত্যাচার করেছো, এই দুটো ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিতে হবে। এর পেছনে একটা পরিকল্পনা ছিল, ষড়যন্ত্র ছিল। গোয়েন্দারা সেই রিপোর্ট কিন্তু তৈরি করে মুখ্যমন্ত্রীর টেবিলে, স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে পৌঁছে দিয়েছেন। সেই ষড়যন্ত্রকারীদেরও খুব তাড়াতাড়ি ডেকে আনা হবে। এসো এসো এসো, একটু লালবাজারে এসো, চা খাবে এসো, গরাদের আড়লে বসে, তারপরে বিচার পর্ব শুরু হবে, তারপরে জেলের ভাত খেতে শুরু করবে। এবং প্রথমে যে 4টে নাম আপনাদেরকে আমরা বললাম, তার মধ্যে অভিষেক ব্যানার্জি,
সে তো বিরাট বড় নিরাপত্তা বলয় নিয়ে ঘুরতো, আর তার চাকর বাকরেরাও নিরাপত্তা বলয় নিয়ে ঘুরতো। এখন কোনো পুলিশ নেই তার পাশে, কোনো নেতা নেই তার পাশে, এখন সে ঘুরে বেড়াতে হবে, একা একা থুতু খেতে হবে, লাথি খেতে হবে। এই কারণে তাকে আর দেখা যাচ্ছে না। কিন্তু একটা অদ্ভুত তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, একটা গোপন তথ্য দিয়ে রাখি। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ভাইপো নাকি কে, মানে ভ্রাতুষ্পুত্র অফিসিয়ালি বলা হয় মমতা ব্যানার্জির, সে লুঙ্গি বা টুপি পরে দাড়ি টাড়ি করে সে পালানোর চেষ্টা করছে। কিন্তু পুলিশের এতটাই নজরদারি রয়েছে কলকাতা পুলিশের, যে ছদ্মবেশে পালানোর চেষ্টা করলেও সেই পরিকল্পনাকে সফল হতে দেবে না। সে চাইছে একটা ভুয়া পাসপোর্ট তৈরি করে তার যে বন্ধুরা আছে, জালি চোর, ডাকাত, দুষ্কৃতী, কয়লা মাফিয়া, বালি মাফিয়া, গরু মাফিয়া, মানব পাচারকারী, বিনয় মিশ্রদের কথা বলছি, একাধিক বন্ধু আছে যারা একসময় পালিয়ে যেতে সক্ষম হয়েছে এই জেহাদিদের সরকারের কারণে। সেই ভানুয়াতু বা অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে অভিষেক ব্যানার্জি। কিন্তু কলকাতা পুলিশের ঝানু গোয়েন্দারা, তাদের অফিসারেরা, তাদের কর্মীরা এতটাই কড়া নজর রেখেছে যে বেচারা আর পালাতে পারছে না। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পরামর্শ, আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ে আমরা শেখার চেষ্টা করি। আপনারা যা চান সেটা আমরা আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানেই ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।